আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। এইচএসসি ইংলিশ কোর্সের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষক হিসেবে আছি আমি সাজিদুর রহমান। বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো, আমাদের এই এইচএসসি ইংলিশ কোর্সে আমরা কি করেছি, আমরা যাতে খুব দ্রুত সময়ে তোমাদের ইংরেজি প্রথম পত্রে সব কিছু শেষ করতে পারি, তাই সুন্দরভাবে টপিক ওয়াইজ একটা কোর্স সাজিয়েছি। আমরা পূর্বে অনেকগুলো টপিক পড়েছি, দেখি আজকে আমাদের এই টপিকে কি শেখার আছে। দেখো, আজকে আমরা কি আলোচনা করব, ফ্লো চার্ট এবং সামারি। আমরা কিন্তু সামারি অফ পোয়েমস নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা অনুচ্ছেদের সামারি নিয়ে আলোচনা করব এবং ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের প্রথম যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ফ্লো চার্ট। দেখো, ফ্লো চার্ট সম্পর্কে কিন্তু তোমরা সবাই কম বেশি অবগত আছো, কারণ কি আমরা ইতিমধ্যেই জানি যে ফ্লো চার্টটা কিভাবে অ্যান্সার করতে হয়। কিন্তু তোমরা যারা জানো না বা তাদের মধ্যে সন্দেহ আছে, তাদের জন্য তো আমরা আছি, তোমাদের এই সকল সন্দেহ দূর করে দেওয়ার জন্য। চলো আমরা শুরু করি আজকের ক্লাস। দেখো, শুরুতে যেহেতু আমাদের ফ্লো চার্ট নিয়ে কথা হচ্ছে, আমরা শুরুতে ফ্লো চার্ট লেখার জন্য বেসিক কিছু নিয়ম শিখব। যেই নিয়মগুলো, এগুলো কোনো ধরা বাঁধা নিয়ম না, শুধু আমরা তোমাদের বুঝার স্বার্থে এবং আমরা যাতে পরীক্ষার আগে এক নজরে কোন কোন দিকগুলো খেয়াল রাখা উচিত ওইগুলো দেখব। চলো আমরা এক নম্বরে কি খেয়াল করব এটা লিখি। দেখো, ফ্লো চার্ট কি, আমরা একটু লাল লাল কালি নিয়ে নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, ফ্লো চার্টে ফ্লো চার্টে হ্যাঁ, প্রত্যেকটা ক্লু বক্স আকারে লিখতে হবে। বক্স আকারে লিখতে হবে লিখতে হবে এই জন্য কি করতে হবে, তোমাদের সুন্দর করে বক্স বক্স আঁকতে হবে। কেমন বক্স দেখো, আমরা একটু দেখাচ্ছি তোমাদের, যে এই যে একটা পয়েন্ট কিন্তু একটা ক্লু কিন্তু তোমাদের দেওয়া থাকবে। হ্যাঁ, বাদ বাকি যে ক্লুগুলো এই দেখো 2 3 4 5 6 এগুলো কিন্তু সুন্দরভাবে তোমার আঁকতে হবে। এই বক্সগুলো কিন্তু তোমরা পেন্সিল দিয়ে আঁকতে পারো, যাতে তোমরা সুবিধা মতো ছোট বড় করে নিতে পারো, এতে তোমাদের খুবই সুবিধা হবে। দেখো, প্রত্যেকটা বক্স তোমরা একদম সমান সমান রাখার চেষ্টা করবে, তাহলে দেখতে সুন্দর হবে এবং টিচার তোমাদের ভালো একটা মার্কস দেবে। দেখো, তারপরে আমরা কি খেয়াল করতে পারি, যে প্রত্যেকটা বক্সের মাঝখানে অবশ্যই অ্যারো চিহ্ন দিতে হবে। দেখো, আমরা একটু দেখি, এই যে প্রত্যেকটা বক্স, এই যে একটা অ্যারো চিহ্ন, এই যে একটা অ্যারো চিহ্ন, এই যে একটা অ্যারো চিহ্ন, প্রত্যেকটা বক্সের মাঝখানে কিন্তু অবশ্যই তোমরা অ্যারো চিহ্নগুলো ব্যবহার করবে। তারপরে নাম্বারিং নাম্বারিং করতে হবে। এখন তোমাদের প্রশ্ন থাকে, ভাইয়া নাম্বারিংটা কি? দেখো, এই যে এখানে কিন্তু 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এটা হচ্ছে নাম্বারিং। দেখো, তারপর হচ্ছে প্রথম ক্লু এর স্ট্রাকচার ফলো করতে হবে। দেখো, আমরা যেহেতু বেশিরভাগ মানুষ বাংলা কথা বলায় কমফোর্ট ফিল করি, সেহেতু আমরা তোমাদের বুঝার সুবিধার্থে সবকিছু বাংলায় দিচ্ছি, যে প্রথম ক্লু এর স্ট্রাকচার ফলো করতে হবে। প্রথম ক্লুর স্ট্রাকচার কি দেখো, এই ক্ষেত্রে কি করতে হবে, যে এখানে এই একটা ক্লু কিন্তু দেওয়া থাকবে, আমাদের যা টপিক দেওয়া আছে তার মধ্যে একটা ক্লু দেওয়া থাকবে।
এই ক্লুটা যেভাবে দেওয়া আছে আমরা কিন্তু ঠিক সেভাবেই বাকিগুলো সম্পন্ন করব। কিভাবে? আমরা একটু অধিকতর জানি। যদি আমাদের স্ট্রাকচারের প্রথম ক্লুটা জিরান দিয়ে শুরু হয়, জিরান দিয়ে, হ্যাঁ জিরান কি? এখন প্রশ্ন থাকলে যে ভাইয়া জিরানটা কি? জিরান হচ্ছে V1 প্লাস আইএনজি উইদাউট অক্সিলারি ভার্ব। যদি প্রথমটা জিরান থাকে তাহলে প্রত্যেকটা জিরান দিয়ে শুরু করতে হবে, প্রত্যেকটা জিরান দিয়ে শুরু করতে হবে, জিরান দিয়ে শুরু করতে হবে, শুরু হবে। তারপরে যদি জিরান না থাকে, যদি ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ। এখন প্রশ্ন কি ইনফিনিটিভটা কি? এটা হচ্ছে 2 প্লাস V1, 2 প্লাস V1। যদি প্রথমটা 2 প্লাস V1 দিয়ে, যেমন টু গো, যদি প্রথমটা 2 প্লাস গো, টু গো টু দ্য স্কুল বা এমন টাইপের কিছু থাকে, তাহলে ওই যে যে ছকগুলো আছে এটা প্রত্যেকটা টু গো দিয়ে শুরু, 2 দিয়ে শুরু হবে, 2 প্লাস V1 দিয়ে। তারপরে যদি প্রথমটা যদি আইএনজি দিয়ে শুরু হয়, প্রত্যেকটাই V1 এর সাথে আইএনজি দিয়ে শুরু হবে, অর্থাৎ জিরান দিয়ে শুরু হবে। তারপরে যদি প্রথমটা নাউন দিয়ে শুরু হয় তাহলে প্রত্যেকটা নাউন দিয়ে হবে, নাউন। তাহলে প্রত্যেকটা এখানে ইনফিনিটিভ, ইনফিনিটিভ দিয়ে শুরু। তারপরে যদি নাউন হয় প্রত্যেকটা নাউন দিয়ে শুরু, নাউন থাকলে নাউন দিয়ে। তার মানে কি যে আমার এই প্রথম ক্লুর স্ট্রাকচারটা যেমন থাকবে, আমার বাদবাকি 5টা ক্লুর স্ট্রাকচারটা আমরা সেম ভাবে মেনটেন করব। এতে কিন্তু আমাদের কোনো সন্দেহ থাকবে না এবং সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবো। তারপর দেখো আরেকটা কি, এই যে আমরা যে ক্লুতে একটা জিনিস লিখবো, এই ক্লুতে লেখার পরে কিন্তু শেষে কোনো ফুল স্টপ ইউজ করা যাবে না, শেষে কোনো ফুল স্টপ ইউজ করা যাবে না। দেখো এখানে কিন্তু কোনো ফুল স্টপ ইউজ হয় নাই, সেহেতু তুমি যদি সাপোজ 2 নাম্বারটা কমপ্লিট করে একটা ফুল স্টপ দাও তাহলে কিন্তু তোমার এটা কাটা যাবে। যদি টিচার চায় যে তোমার মার্কসটা কাটবে, সে কিন্তু চাইলেই কেটে দিতে পারবে। সুতরাং আমরা বলতে পারি যে ক্লু এর শেষে শেষে ফুল স্টপ দেওয়া যাবে না, দেওয়া যাবে না। আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কি বোঝাচ্ছি। যে যে আমরা এই যে এখানে কিন্তু কোনো ফুল স্টপ দেওয়া নাই, ব্লাডি হিস্টোরি অফ বেঙ্গল কোনো ফুল স্টপ দেওয়া নাই, সেহেতু আমরা যখন 2, 3, 4, 5, 6 এগুলো কমপ্লিট করব আমরা কিন্তু কোনো ফুল স্টপ দেব না, এই বিষয়টা তোমরা কিন্তু খেয়াল রাখবে। তারপরে আমরা আবার একটা বলি যে কাটা ছেঁড়া করা যাবে না, কাটা ছেঁড়া বেশি করা যাবে না, বেশি করা যাবে না। কেন কাটাছিড়ি করা যাবে না? দেখো আমরা যদি এই যে এতটুকু একটা বক্স লিখি, হ্যাঁ প্রথমটা লিখলাম, দ্বিতীয়টা এইভাবে, হ্যাঁ তৃতীয়টা এইভাবে, হ্যাঁ এখন যদি এইটুকু জায়গা এর মধ্যে আমার লিখতে হবে, কিন্তু যদি আমি এর মধ্যে কাটাছিড়া করি তাহলে কি হবে? হবে না, কিন্তু এটা দেখতে অটোমেটিক খারাপ লাগবে। যদি আমাদের এই জিনিসটা ফ্রেশ থাকে তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে এবং মার্কসটাও ভালো পাওয়া যাবে এবং পরবর্তীতে শিক্ষকের তোমার প্রতি একটা গুড ইমপ্রেশন তৈরি হবে, যার ফলে পরবর্তীতে তোমার খাতায় অটোমেটিক একটা ভালো একটা ফিডব্যাক চলে আসবে। দেখো শুরুতে আমরা বলছি যে ফ্লোচার্টটা প্রত্যেকটি ক্লু বক্স আকারে লিখতে হবে, বক্স আকারে লিখতে হবে, প্রত্যেকটা বক্সের মাঝখানে অবশ্যই অ্যারো দিতে হবে, এগুলো কিন্তু অবশ্যই পালনীয়। তারপর নাম্বারিং করতে হবে, যদি নাম্বারিং দেওয়া থাকে, প্রথম ক্লুতে যদি নাম্বারিং দেওয়া থাকে অবশ্যই প্রত্যেকটা ক্লুর শুরুতে নাম্বারিং করতে হবে। তারপরে প্রথম এটা বোঝার চেষ্টা করো, প্রথম ক্লুয়ের স্ট্রাকচার ফলো করতে হবে। প্রথম ক্লুয়ের স্ট্রাকচার কি? যদি জিরান থাকে তাহলে প্রত্যেকটা বাদবাকি যে 5টা আছে প্রত্যেকটা জিরান দিয়ে শুরু হবে। জিরানটা কি? জিরানটা হচ্ছে V1 প্লাস আইএনজি, এক কথায় উইদাউট অক্সিলারি ভার্ব। কিন্তু তোমরা জাস্ট বোঝার জন্য মনে রাখো যে V1 প্লাস আইএনজি হচ্ছে জিরান। তারপরে যদি প্রথম ক্লুটা ইনফিনিটিভ দিয়ে শুরু হয় তাহলে তোমার কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু ইনফিনিটিভ দিয়ে শুরু করতে হবে। ইনফিনিটিভটা কি? 2 প্লাস V1। তারপরে যদি
তিন নাম্বার অপশন হচ্ছে যদি নাউন দিয়ে শুরু হয় তাহলে কিন্তু প্রত্যেকটা অপশনই নাউন দিয়ে শুরু হবে। আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখা ভালো যে সাধারণত 99% ক্ষেত্রেই কোনো ভার্ব দিয়ে সরাসরি ভার্বের বেস ফর্ম দিয়ে এই যে এই ক্লুগুলো শুরু হয় না, এই সেন্টেন্সগুলো শুরু হয় না। দেখো তাহলে এখন আমরা একটু প্র্যাকটিসে যাই। যেহেতু তোমরা একটু বেসিক ধারণা পেয়েছো, আমরা প্র্যাকটিস করবো। প্র্যাকটিসের সময় আমরা আরো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে পারবো। দেখো শুরুতে তোমাদের কাজ কি, শুরুতে তোমরা ঘর করে ফেলবে যে 1 2 3 4 5, তারপর একটু যদি না হয় তোমরা করো কি, যদি সাপোজ এইখানে আমার 5 নাম্বার ঘরটা হয়, 5 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার ঘরটা তোমরা কি করতে পারো, এখানে একটা অ্যারো দিয়ে এখানে 6 নাম্বারটা দিয়ে দিতে পারো, যদি তোমাদের খাতায় বরাবর জায়গা না হয়। কিন্তু এই ব্যাপারে একটু সাবধান, যাতে তোমাদের লেখাটা সুন্দর দেখা যায়, খাতাটা সুন্দর দেখা যায়। কারণ কি, সৌন্দর্যের উপরে কিন্তু আলাদা একটা মার্কস থাকেই, সৌন্দর্যের কদর সব জায়গায় রয়েছে। দেখো আগে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্ন, যে প্রশ্নে আমরা কি তথ্য দিয়ে এটা ফিল আপ করবো, তথ্যটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। দেখো রিড দ্য প্যাসেজ অ্যান্ড fill the boxes of the flow chart showing the political history of Bangladesh. One is done for you. দেখো showing the political history of Bengal, এই এই বাংলার মানুষের যে পলিটিক্যাল হিস্ট্রি, ওই হিস্ট্রি নিয়ে দেখো একটা হিস্ট্রি কি, ব্লাডি হিস্ট্রি অফ বেঙ্গল, শুধুমাত্র একটা পয়েন্ট দেওয়া আছে। এখন আমাদের এই যে এই জিনিসটা পড়তে হবে এবং 5টা হিস্ট্রি বের করতে হবে, 5টা হিস্ট্রি বের করতে হবে বাংলাদেশের পলিটিক্যাল রাজনৈতিক 5টা ঘটনা এখান থেকে তুলে নিয়ে আমরা এখানে লিখবো, কিন্তু অবশ্যই স্ট্রাকচার মেনটেন করে, ফ্লো চার্টে যে স্ট্রাকচারগুলো আছে ওই স্ট্রাকচারটা মেনটেন করে। দেখো যেহেতু আমাদের এখন জায়গা কম, হ্যাঁ আমরা এখানে একটু বক্স করি, হ্যাঁ পেন্সিল দিয়ে করতেছি, হ্যাঁ পেন্সিল দিয়ে হলে কি আমরা এগুলো আবার ঠিক করার একটু চান্স পাবো। আমরা আরেকটু বড় বড় করে করি বক্সগুলো। দেখো 1টা 2টা, টোটাল 6টা বক্স, 3টা 4টা। আমার যেহেতু এখানে জায়গা কম, আমি নিচে নিচেও লিখছি। দেখো এই যে অবশ্যই অ্যারো চিহ্ন দিতে হবে, এই যে অ্যারো চিহ্ন, যেহেতু আমার ওই দিকে জায়গা নেই তাহলে আমি নিচের দিকে দিয়ে দিলাম, নিচ থেকে আবার এদিকে আসলো। দেখেছো প্রত্যেকটা বক্সের মাঝখানে কিন্তু অ্যারো চিহ্ন চলে এসেছে এবং নাম্বারিং করতে হবে। মনে করে নাম্বারিংটা আগেই তোমরা করে রাখতে পারো, যদি প্রথম ক্লুতে নাম্বারিং দেওয়া থাকে অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে নাম্বারিং ব্যবহার করবে। 4 5 6, ওকে নাম্বারিং শেষ। এখন আমরা একটা একটা করে সলভ করি। দেখ পলিটিক্যাল হিস্ট্রিগুলো লিখতে বলছে, দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ ফুল অফ এ পিপল হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ ক্রিমজন উইথ দেয়ার ব্লাড। দেখো এই ব্লাডের কথা কিন্তু চলে এসেছে, ব্লাডি হিস্টোরি অফ বেঙ্গল। আমরা তারপরে থেকে একটু খেয়াল করার চেষ্টা করব। উই শেড ব্লাড ইন 1952। দেখো এই স্ট্রাকচারটা কিভাবে শুরু হচ্ছে, আগে আমরা ওইটা খেয়াল করি। এটা কিন্তু একটা নাউন দিয়ে শুরু হয়েছে, ব্লাডি হিস্ট্রি অফ বেঙ্গল। নাউন দিয়ে যেহেতু শুরু হয়েছে তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস নাউন দিয়ে শুরু করব। তাহলে আমরা প্রথমটা আগে লিখে তুলে নেই, বি বেঙ্গল। দেখো এখানে যেহেতু প্রথমটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে, ক্যাপিটাল লেটার, আমরা কিন্তু প্রত্যেকটা শুরুতেই ক্যাপিটাল লেটারই ইউজ করব। দেখো উই শেড ব্লাড ইন 1952, উই দ্বারা কাদের বোঝানো হয়েছে, এই দেখো এখানে বেঙ্গল কিন্তু বুঝিয়ে দিয়েছে। তাহলে বেঙ্গলের মানুষকে কি বলা হয়, বেঙ্গলি। তাহলে আমরা কি লিখতে পারি যে বেঙ্গলি শেড ব্লাড ইন 1952? এটা কি একটা পলিটিক্যাল কাহিনী না, একটা পলিটিক্যাল হিস্ট্রি না? অবশ্যই এটা একটা পলিটিক্যাল হিস্ট্রি। যেহেতু বেঙ্গল বলছে অবশ্যই আমাদের বাঙালি মিন করতে হবে, সরাসরি উই দেওয়া যাবে না। উই কেন দেওয়া যাবে না, কারণ আমার এখানে বেঙ্গল রয়েছে, মানে বাঙালির অবস্থা হয়েছে, তাহলে আমার বাঙালি ইউজ করতে হবে। দেখো
বাঙালি বাঙালি কি করছে, shed their blood in 1952, in 1952। দেখো আমাদের কিন্তু ভুলেও এখানে ফুল স্টপ ইউজ করা যাবে না, যেহেতু আমার প্রথম ইয়েতে নাই, আমার এখানেও কিন্তু ব্যবহার করা যাবে না। নর্মালি কোনো ক্লুতেই ফুল স্টপ দেওয়া থাকবে না, সেহেতু তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা ফুল স্টপ ব্যবহার করতে পারবো না। দেখো এখানে কি বলা হয়েছে, দেয়ার, হ্যাঁ, তো বাঙালি বাঙালি কিন্তু শুধুমাত্র একজন বাঙালিকে বোঝাচ্ছে, যেহেতু দেয়ার সেহেতু আমরা বাঙালিজ দিয়ে দেবো, কারণ কি অনেক বাঙালি তার রক্ত ঝরিয়েছে, রাজপথে অনেক বাঙালি তার রক্ত ঝরিয়েছে। তাহলে দেখছো এখন কিন্তু আমার একটা পলিটিক্যাল কাহিনী কিন্তু চলে আসলো, বেঙ্গলি শেড দেয়ার ব্লাড ইন 1952, ডাইরেক্ট এখান থেকে আমি মেরে দিলাম, এই যে। তারপরে ইভেন দো উই ওয়ার দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশন অফ 1994 উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট। দেখো ইলেকশনের কথা কি এখানে এখানে এসেছে, ইলেকশন কারা দিছে, ভিক্টর মানে কি জয়ী, হ্যাঁ। আর এই ভিক্টরের যে এটা কিন্তু নাউন হিসেবে আছে, এই নাউনের ভার্বটা কি, বিজয়ী হওয়ার, এই ভার্বটা কি দেখো ওন, ওন মানে কি বিজয়ী হওয়া। এখন কি বলা যায় যে বেঙ্গলিস, হ্যাঁ, ওন ইন দ্য ইলেকশন অফ 1954। দেখো তো এই যে 1954 সালে যে আমরা জিতলাম নির্বাচনে, এই নির্বাচনটা কি আমাদের কি পলিটিক্যাল টেস্টিমনি অর্থাৎ হিস্ট্রি অফ বেঙ্গলের মধ্যে পড়ে? অবশ্যই পড়ে। দেখো তাহলে আমরা কি লিখতে পারি, 3 নাম্বার, বেঙ্গলিস মানে বেঙ্গলিস ওন, কারণ কি ভিক্টরস হবে না, কারণ জিতেছে, ওন ইন দা ইলেকশন অফ 1954। দেখো একদম এখানে কিন্তু আমার ফুল স্টপ ইউজ করতে পারবো না। দেখো আমার স্ট্রাকচার কি ঠিক আছে, নাউন দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ শুরু হয়েছে, একদম ঠিক আছে। আর একটা হিস্ট্রি কিন্তু এখানে বলে দিয়েছে যে হিস্ট্রি অফ বেঙ্গল, পলিটিক্যাল হিস্ট্রি অফ বেঙ্গল, বেঙ্গলি শেড দেয়ার ব্লাড ইন 1952, 1952 সালে বাঙালি রক্ত ঝরিয়েছে, একটা পলিটিক্যাল হিস্ট্রি কিন্তু এখানে কভার হয়েছে। আবার সেম বেঙ্গলি ওন ইন দ্য ইলেকশন অফ 1954, এখানে 52, এখানে 54, বাঙালি 1954 সালে নির্বাচনে বিজয়ী হয়েছে, এটা 52। তারপরে দেখো আবার কি আছে, উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট দেন, আমরা 1954 সালে বিজয়ী হওয়ার পরও গভর্নমেন্ট তৈরি করতে পারিনি, সরকার বানাতে পারিনি। ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 ইয়ার্স। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল মানে সামরিক আইন জারি করেছে, কেন? আমাদের এনস্লেভ মানে কি দাসে পরিণত করার জন্য, আমাদের দাসে পরিণত করার জন্য 1958 সালে আইয়ুব খান কি করছে, মার্শাল ল জারি করছে। এখন কি এখানে 1958 সালে যেহেতু একটা কাহিনী চলে এসেছে, তাহলে কি আমরা কি এখানে একটা লিখতে পারি যে 1958 সাল যেহেতু কভার হয়েছে, বেঙ্গলিস ওয়ার, দেখো এই যে এনসেলফ, এখানে আমরা এখানে ডাইরেক্ট লিখে দাও যে এনস্লেভড বাই মার্শাল ল, ইন কত সালে, 1958। দেখো আমরা কিন্তু এখানে ফুল স্টপ দেইনি। দেখো এই পয়েন্টটা থেকে আমরা কিভাবে একটা পলিটিক্যাল হিস্ট্রি বের করলাম, যে আমরা কিন্তু বলতে পারতাম যে আইয়ুব খান একটা মার্শাল ল জারি করছে 1958 সালে, কিন্তু আমরা যেহেতু সব জায়গায় একটু বাঙালির একটা ফ্লো আনতেছি, তাই আমরা চেষ্টা করেছি যে এখানেও একটা বাঙালির একটা ফ্লো ধরে রাখার। সেখান থেকে কি করেছি, যে যেহেতু এখানে একটা ওয়ার্ড দেওয়াই আছে এনসেলফ, অর্থাৎ কি দাসে পরিণত করা, কাদের দাসে পরিণত করেছে,
আইয়ুব খান বাঙালিদের দাসে পরিণত করেছে। তাহলে বাঙালিরা দাসে পরিণত হয়েছিল, এখানে আমরা করেছি প্যাসিভ ভয়েসে। হ্যাঁ, বেঙ্গলিজ ওয়ার এনসেলভড বাই মার্শাল ল ইন 1958। কারণ কি, এই মার্শাল লর মাধ্যমেই কিন্তু সে বাঙালিরা এনসলেভে পরিণত হয়েছে, দাসে পরিণত হয়েছিল। কত সালে? ইন 1954। দেখো এটা কি ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হলে আমরা পরের একটা কাহিনীতে যাই। দেখো পরের কাহিনী কি, এই যে 58 পরে কাহিনী বলছে 66 সালে 1966 when we launched the 6-point movement our boys were shot dead on June 7th। দেখো 1966 when we launched the 6-point movement, 1966 সালে আমরা কি করি, 6 দফা যে দাবি আছে সেটা পেশ করি। হ্যাঁ, এই পেশ করি এবং যার ফলে কি হয়েছে, আওয়ার বয়েজ ওয়ার শট ডেড অন জুন 7, জুনের 7 তারিখ আমার ভাইয়েদের উপরে গুলি চালানো হয়েছে। কিন্তু আমরা যদি কাহিনী বলতেছি, যেহেতু আমরা 1966 সালে একটা কাহিনী কি তুলে ধরতে পারি না, আমরা কি বলতে পারি না যে বাঙালি 1966 সালে 6 দফা দাবি পেশ করেছে? এটা কি আমরা বলতে পারি না? একটু ভেবে দেখো তো, যে আমরা এই সেন্টেন্সটা বদলে কি বলতে পারি না যে বাঙালি 1966 সালে 6 দফা দাবি রেখেছে? দেখো আমরা কিন্তু অনেক, এখানে আমরা ডাইরেক্ট বলতে পারি যে বেঙ্গলিস, তারপরে দেখো লঞ্চড, একদম সরাসরি লঞ্চড দ্য 6-point মুভমেন্ট, বেঙ্গলিস লঞ্চড দ্য 6, দেখো এস কিন্তু বড় হাতের, পি বড় হাতের, POINT পয়েন্ট মুভমেন্ট, এম বড় হাতের, কারণ 6 দফা দাবি, এটা একটা আন্দোলনের নাম, সেহেতু আমরা এখানে প্রত্যেকটা বড় হাতের হবে। এখানেও কিন্তু বড় হাতের দিয়েছে, এই যে মার্শাল লও কিন্তু আমরা বড় হাতের দিয়েছি, কারণ এখানেও বড় হাতের দিয়েছে। এখানে 6-point মুভমেন্ট ছোট হাতে দিয়েছে, কিন্তু এটা বড় হাতেরও দিলে হবে, সমস্যা নেই, যেহেতু এখানে ছোট হাতের দিয়েছে আমরা ছোট হাতেরই ব্যবহার করব। দেখো বেঙ্গলি BANG, বেঙ্গলিস LAUNCHED লঞ্চ দ্য 6 POINT 6-point MO। দাঁড়াও, এখানে একটু আমাদের একটু কাটা ছিঁড়ে গেছে, এটা আমরা ঠিক করার চেষ্টা করি, পুরোটা কেটেই ঠিক করি আমরা, কোনো প্রবলেম নেই। দেখো এটা কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বার পরে বেঙ্গলিস launched the 6-point movement দেখো বেঙ্গলিস launched the 6-point movement কত সালে? 1966, in 1966। দেখো এটা কি একটা কাহিনী, একটা যে এই যে পলিটিক্যাল হিস্ট্রি, যে রাজনৈতিক যে কাহিনী অফ বেঙ্গল, এটা কি একটা কভার করে? যে প্রথমে আমরা বলেছি যে বেঙ্গলি ওয়ার এনসলেভড বাই মার্শাল ল ইন 1958, 1958 সালে আমরা মার্শাল লর মাধ্যমে দাসে পরিণত হয়েছি। তারপরে আমরা আরেকটা পলিটিক্যাল হিস্ট্রি হিসেবে কি তুলে ধরলাম, বেঙ্গলিজ লঞ্চ দ্য 6-point মুভমেন্ট ইন 1966, বাঙালিরা 1966 সালে 6 দফা একটা দাবি রেখেছিল। দেখো তারপরে আমরা আরেকটা কাহিনী কিভাবে তুলে ধরতে পারি, when after the মুভমেন্টের পরে of 1969 আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার অ্যান্ড ইয়াহিয়া খান অ্যাজিউমড রেইন অফ দ্য গভর্নমেন্ট। কি করেছিল? when after the movement of 1969, 1969 সালের যে আন্দোলন, ওই আন্দোলনের পরে আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার, আইয়ুব খান তার গদি থেকে নেমে গেল, অ্যান্ড ইয়াহিয়া খান অ্যাজিউম দ্য রেঞ্জ অফ দ্য গভর্নমেন্ট, ইয়াহিয়া খান যে সরকারের যে হাল সেটা ধরলো। এটা কি আমরা কি দিতে পারি? এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি না,
যে এই যে মুভমেন্ট আন্দোলন, এই আন্দোলনটা কি করেছে, যেহেতু আমরা বাঙালিদের নিয়ে বলতেছি সেহেতু এখানে কিন্তু আইয়ুব খান বা তাদের ঢুকানো ঠিক হবে না। হ্যাঁ, যেহেতু আমাদের এই জিনিসটা পুরো বেঙ্গলি নিয়ে, আমরা চেষ্টা করতে পারি না যে সম্পূর্ণ ব্যাপারটা আমরা বাঙালি দিয়ে শেষ করব। দেখো তো এই মুভমেন্টটা হোয়েন আফটার দ্য মুভমেন্ট অফ 1969, হ্যাঁ 1969 সালে এই মুভমেন্টটা কে করেছে, কারা করেছে? অবশ্যই বাঙালি করেছে। এই মুভমেন্টটা কে করেছে? বাঙালি করেছে। কাকে নামানোর জন্য? আইয়ুব খানকে নামানোর জন্য। তাহলে আমরা লিখতে পারি না, বেঙ্গলিস started movement in 1969। তারপর কেন কেন এই মুভমেন্টটা শুরু করছে? টু টু ফেল আইয়ুব খান, টু ফেল আইয়ুব খান। আইয়ুব খান বানান কি? AYUBKHAN, খান। কোনো ফুল স্টপ ব্যবহার করা যাবে না। যে বাঙালি যুদ্ধ একটা আন্দোলন শুরু করেছে 1969 সালে, টু ফেল আইয়ুব খান, আইয়ুব খানকে নামানোর জন্য। দেখো আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে এখানে কভার করলাম। এই যে আমাদের এখানে কিন্তু একটা অ্যারো আছে, খেয়াল রাখবা যে আমাদের শর্তগুলো কি কি ছিল, যে প্রত্যেকটা বক্স করতে হবে। এখানে আমার একটু বক্সগুলো এলোমেলো হয়েছে, একদম সমান সমান হয়নি। তোমরা যখন করবে অবশ্যই সমান সমান করে করবে, তোমাদের খাতা আরও চওড়া এবং তোমাদের এখানে ছোট ছোট করে লিখলেই হবে। তারপর বক্স করবে, বক্স করার পরে অ্যারো দেবে, অ্যারো দেওয়ার পরে যেহেতু প্রথম ক্লুতে নাম্বার দেওয়া আছে, যেই নাম্বার ওই নাম্বারগুলো প্রত্যেকটার শেষে দিবে। হ্যাঁ, এবং নাউন দিয়ে শুরু হলে নাউন দিয়ে করবে, ইনফিনিটিভ দিয়ে শুরু হলে ইনফিনিটিভ দিয়ে প্রত্যেকটা শুরু করবে, এবং জিরান দিয়ে করলে প্রত্যেকটা জিরান দিয়েই শুরু করবে। এবং প্রথমটা যেহেতু বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে, প্রত্যেকটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে, এবং শেষে কোনো ফুল স্টপ হবে না। দেখো এই সেম স্ট্রাকচার ফলো করে, যেহেতু পলিটিক্যাল হিস্ট্রি অফ বেঙ্গল আমরা এটা বলছে, সেহেতু আমরা এই স্ট্রাকচারটা ফলো করে প্রথমে 2 নম্বরে কি দিলাম, বেঙ্গলিজ শেড দেয়ার ব্লাড ইন 1952। বেঙ্গলিজ কি করেছে? 1952 সালে তাদের রক্ত ঝরিয়েছে, এই যে এখান থেকে দিয়েছি। তারপরে 3 নম্বরটা দিলাম যে বেঙ্গলিজ ওন ইন দ্য ইলেকশন অফ 1954। দেখো ভিক্টরস অত কি বিজয়ী, ইন দ্য ইলেকশন অফ 1954, ভিক্টরের কোনো ভার্ব ফর্ম এখানে নেই, সেহেতু আমরা ওন হিসেবে নিয়ে নিলাম। কারণ কি, ওন একটা বিজয়ী হওয়া, এটা সহজ একটা ওয়ার্ড, যেটা তুমি আমি সবাই জানি, সেহেতু দিয়ে দিলাম যে বেঙ্গলি ওন। ওন কিন্তু V2, ওন কিন্তু V2, আর এটার V1 হচ্ছে উইন, উইন হচ্ছে V1। যেহেতু একটু আগের কাহিনী, সেহেতু আমরা V2 পর্যায়ে দিছি। বেঙ্গলি ওন ইন দ্য ইলেকশন অফ 1954, 1954 সালের ইলেকশনে বাঙালি জিতেছিল। তারপর বেঙ্গলিজ ওয়ার এনস্লেভড বাই মার্শাল ল ইন 1958। দেখো এখানে কিন্তু সরাসরি লেখা নাই যে 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল টু এনস্লেভ আস। এই আস দ্বারা কাদের বোঝানো হয়েছে? অবশ্যই বাঙালিদের, অবশ্যই বাঙালিদের বোঝানো হয়েছে। সেহেতু দিয়েছি যে যেহেতু বাঙালিদের দাসে পরিণত করা হয়েছে, যে বাঙালিজ ওয়ার এনস্লেভ বাই মার্শাল ল ইন 1958, বাঙালি 1958 সালে মার্শাল লর মাধ্যমে দাসে পরিণত হয়েছিল। তারপরে আমরা 5 নম্বরে কি দিলাম, বেঙ্গলিজ লঞ্চ দ্য 6 পয়েন্ট মুভমেন্ট ইন 1966। দেখো ইন 1966 উই দ্বারা কাদের বোঝানো হয়েছে? বেঙ্গলি উই দ্বারা বেঙ্গলিদের বোঝানো হয়েছে। বেঙ্গলিজ লঞ্চ দ্য 6 পয়েন্ট মুভমেন্ট, হ্যাঁ ইন 1966, একদম সহজ। এই যে উই জায়গায় বেঙ্গলি দিয়ে দাও, বেঙ্গলিজ লঞ্চ দ্য 6 পয়েন্ট মুভমেন্ট কবে? 1966 সালে। দেখো এবার 6 নম্বর, যে বেঙ্গলিজ স্টার্টেড মুভমেন্ট ইন 1969 টু ফেল আইয়ুব খান। আইয়ুব খানকে নামানোর জন্য বাঙালি, দেখো এখানে লেখা আছে যে হোয়েন আফটার দ্য মুভমেন্ট অফ 1969, এই মুভমেন্টগুলো কে করেছে? অবশ্যই আমরা করেছি, বাঙালিরা করেছিল। সেহেতু বাঙালিজ স্টার্টেড মুভমেন্ট ইন 1969 টু ফেল আইয়ুব খান। এখানে যেহেতু ভার্ব নাই, আমরা একটা দিয়ে দিলাম যে শুরু করা। বাঙালি শুরু করেছিল একটা আন্দোলন, যেটাকে আমরা বলি কি 69-এর গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানটা শুরু করেছিল আইয়ুব খানকে নামানোর জন্য। দেখো আমরা কিন্তু কোনো ফুল স্টপ কিচ্ছু দেয় নেই, রুলসগুলো ফলো করার চেষ্টা করেছি। এইভাবে যদি তুমি অল্প একটু সময় দাও, খুব অল্প সময়ে তোমরা কিন্তু এই জিনিসটা শিখতে পারবে। চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি।
দেখো এটা কিন্তু গেটিং ম্যারিড আর্লি, হ্যাঁ এটা কি দিয়ে শুরু হয়েছে, এটা কিন্তু V1 প্লাস আইএনজি, গেট প্লাস আইএনজি হয়েছে গেটিং। হ্যাঁ এটা তাহলে জিরান, যেহেতু জিরান দিয়ে শুরু হয়েছে প্রত্যেকটা কিন্তু জিরান দিয়ে শুরু হবে। সবার আগে আমরা কি করি, আমরা আগে 6টা ঘর করি, একটা, দুইটা, পেন্সিল দিয়ে করবে যাতে আমরা পরে যদি আমাদের বাড়ানো দরকার হয় তাহলে আমরা বাড়াতে পারি, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। দেখো প্রথমে ঘর করলাম, তারপরে আমাদের অ্যারো দিতে হবে মাঝখানে, আমাদের কিন্তু রুলসের মধ্যে ছিল যে প্রত্যেকটা মাঝখানে অ্যারো দিতে হবে। এই দেখো এখানেও দিয়ে দিয়েছে, অ্যারো দিতে হবে, যেহেতু এটা একটু নিচে পড়ে গেছে সেহেতু আমরা নিচে অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম। তারপরে নাম্বারিং করি, 1 2 3 4 5 6 নাম্বারিং গেল। হ্যাঁ প্রথমে আমরা ঘর করলাম, তারপর নাম্বারিং দিলাম। এখন আমরা স্ট্রাকচার ফলো করব যে কিভাবে শুরু হয়েছে। হ্যাঁ প্রথমটা আমরা লিখে ফেলি, বড় হাতের অবশ্যই, GATTING, গেটিং ম্যারিড, MARRIED, আর্লি, মানে তাড়াতাড়ি বিয়ে হওয়া। শেষ। এখন আমাদের কাজ হচ্ছে প্রশ্ন পড়া। প্রশ্নটা পড়ি, বেস্ট অন ইউ, এখানে ফুল স্টপ কিন্তু দেওয়া নিষেধ কারণ এখানেও নাই। বেস্ট অন ইউর রিডিং অফ দ্যাট প্যাসেজ, এই প্যাসেজ পড়ে মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, শোয়িং দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্ল ইন বাংলাদেশ, বাংলাদেশের মেয়েদের যে অ্যাডোলেসেন্ট মানে কি কিশোরী মেয়েদের এই সময়ে তাদের সিচুয়েশন, তাদের অবস্থা কি, তাদের অবস্থাটা এখানে বলো। একটা বলা হয়েছে যে তাদের অবস্থা কি, গেটিং ম্যারিড আর্লি, বাংলাদেশের অ্যাডোলেসেন্ট গার্লরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলে, একটা অবস্থা বলে দিচ্ছে। এখন আমরা বাকি অবস্থাগুলো পড়ি এবং সলভ করার চেষ্টা করি। দেখো, ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারেজ ইজ 18 ফর গার্লস অ্যান্ড 21 ফর বয়েজ, বাংলাদেশে মেয়েদের লিগাল যে ম্যারেজ বৈধভাবে বিয়ে করার বয়স হচ্ছে 18 এবং ছেলেদের হচ্ছে 21। তারপর হাউএভার 33% অফ অ্যাডোলেসেন্ট গার্ল ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারেজ আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15 and 60% বিকাম মাদার্স বাই এজ অফ 19। দেখো কিন্তু যাই হোক, কিন্তু 33% মেয়ে বাংলাদেশের কত বছরের আগে, 15 বছরের আগে বিয়ে হয়ে যায়, 15 বছর আগে বিয়ে হয়ে যায়, এবং 60% মেয়ে 19 বছরের আগে মা হয়ে যায়। হ্যাঁ তাহলে দেখছো যে 33% মানে কি 3/1 বাংলাদেশের 3/1 মেয়েই 15 বছরের আগে বিয়ে হয়ে যায় এবং 19 বছরের আগে মা হয়ে যায়। এই দেখো যা এখানে লিখে দিয়েছে, গেটিং ম্যারিড আর্লি মানে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, এটা একটা অ্যাডোলেসেন্ট মেয়ের অবস্থা। রিসার্চ ফাইন্ড দ্যাট, আমরা কিন্তু আমাদের কিন্তু কাজ থাকবে কি যে সিচুয়েশনগুলো মাথায় রাখা, আমরা পড়বো কিন্তু আমাদের মাথায় থাকবে কিন্তু মেয়েদের সিচুয়েশন খুঁজে খুঁজে বের করা এবং এগুলো আন্ডারলাইন একটু করে রাখবো বা মাথায় রাখবো। রিসার্চ ফাইন্ড দ্যাট adolescents within higher level of education and from more affluent families tend to marry at later age, affluent মানে কি, সমৃদ্ধ বা ধনী। যে রিসার্চ মানে গবেষণায় দেখা গেছে যে যেসব মেয়েরা একটু হায়ার স্টাডি করে, বেশি লেখাপড়া করে তারা, এবং যেসব মেয়েদের আর্থিক অবস্থা ভালো, তারা একটা বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে, তারা একটু দেরি করেই বিয়ে করে। তার মানে কি যারা একটু গরিব তারাই তাড়াতাড়ি বিয়ে করে। তারপরে বয়েজ however become ready for marriage only after several years of adolescence and young adulthood, several মানে কি কিছু, boys become ready to marriage only after several years of adolescence and young adulthood, ছেলেদের ক্ষেত্রে কি হয়, ছেলেরা একদম শুরুর অ্যাডোলেসেন্সে যে বালক জীবন যে বয়সন্ধিকাল ওটা শুরুর কয়েক বছর পরেই তারা বিয়ের জন্য রেডি হয়ে যায়, যখন তারা থাকে ইয়ং অ্যাডাল্টহুড মানে কি অ্যাডাল্টহুডে একদম প্রাইমারি পর্যায়ে থাকে, তখনই তারা বিয়ের জন্য রেডি হয়ে যায়। দেখো, when the girl getting married she easily drops out of school, দেখো গেটিং ম্যারিড দিয়ে শুরু হয়েছে, দেখছো এই যে গেটিং আর্লি ম্যারিড। তারপরে when a girl gets married she easily drops out of school, দেখো
ড্রপস আউট অফ স্কুল, এটা কি মেয়েদের একটা কি বাংলাদেশের অ্যাডোলেসেন্ট মেয়ের একটা কি একটা খারাপ অবস্থা না, যে একটা মেয়ে যখন তাড়াতাড়ি বিয়ে করে ফেলে তখন কিন্তু সে স্কুলে আর যেতে পারে না, তার সংসার চালাতে হয়, সেহেতু সে ড্রপ আউট হয়ে যায়। দেখো এখন এটা কিন্তু আমার একটা হতে পারে, যেহেতু এটা গেটিং মানে জিরান দিয়ে শুরু হয়েছে, তাহলে আমার ড্রপ আউট অফ স্কুল এটা কিভাবে আমরা জিরান দিয়ে নিব? হ্যাঁ দেখো তো, ড্রপ ভার্ব না, আমরা ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দেই, তাইলে তো হয়ে যায় ড্রপিং, সরি এই যে বড় হাতের কিন্তু ডি আর ও ডাবল পি আইএনজি, ড্রপিং আউট অফ স্কুল, ড্রপিং আউট অফ স্কুল, শেষ। এটা কিন্তু একটা অ্যাডোলেসেন্ট মেয়েদের বাংলাদেশের অবস্থা, যে শোয়িং দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্ল ইন বাংলাদেশ। তাদের অবস্থা কি হয়? ড্রপিং আউট অফ স্কুল, তারা তাড়াতাড়ি স্কুল থেকে ঝরে পড়ে। অ্যান্ড বিগিনস ফুল টাইম ওয়ার্ক, ফুল টাইম জব শুরু করে কোথায়? ইন লস হাউসহোল্ড, তার যে শ্বশুর বাড়ি আছে সেখানে সে ফুল টাইম জব ইউজ করে। এটাও আমরা দিতে পারি, কিন্তু আগে দেখি যে এক জায়গা থেকে সব না নিয়ে আমরা যদি বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ডভাবে নিতে পারি তাতে তো দোষ নাই। যদি আমি লাস্টে দিতে নাই পারি তখন আমি এখান থেকে নিলাম, কোনো তো সমস্যা নেই। হ্যাঁ আমরা চেষ্টা করবো যে এক জায়গা থেকে কম নিতে, যদি লাস্টে যদি আমাদের না পাই তখন আমরা চাইলেও নিতে পারবো, এতে কোনো সমস্যা নেই। এলোমেলো হলে কোনো সমস্যা নেই, সিকোয়েন্স দিয়ে বজায় রাখতে হবে এমন কোনো কথা ফ্লো চার্টের ক্ষেত্রে নেই। দেখো ড্রপিং আউট অফ স্কুল, তারপরে আমরা দিলাম পরের লাইনে যাই, ইন লস হাউস শি ইজ মার্জিনালাইজড, শি ইজ মার্জিনালাইজড, সে ইয়ার শ্বশুর বাড়িতে সে একা হয়ে যায়, তাকে সবাই একদম চাপা দিয়ে রাখে, সে একদম একা ফিল করে। ইন লস হাউস শি ফিল মার্জিনালাইজড। এখন দেখো এই মার্জিনালাইজড এটা দিয়ে কি আমরা একটা করতে পারি? দেখো এখানে একটু খেয়াল রাখো যে আমরা এই শি ইজ মার্জিনালাইজড এটাকে আমরা একটা ফ্রেজ, এই ক্লুর মতো একটা ফ্রেজে কিভাবে নিব? দেখো আমরা কি জানি মার্জিনালাইজড, এর আগে তো কোনো সরাসরি ভার্ব নাই, যে আগেরটার মতো ড্রপ ছিল আমি ড্রপের সাথে আইএনজি লাগাই দিলাম হয়ে গেল একটা জিরান। কিন্তু যেহেতু এখানে জিরান নাই সেহেতু আমি কিভাবে এটাকে জিরান নিতে পারি? দেখো এর আগে আছে কি ইজ, আমরা কি বি ভার্ব সম্পর্কে জানি? বি ভার্ব, বি ভার্ব কি কি? এম, ইজ, আর, ওয়াস, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। হ্যাঁ বিনো আছে, যাই হোক আমরা এগুলো মাথায় রাখি। যেহেতু এই মার্জিনালাইজড এর আগে সরাসরি কোনো ভার্ব নাই যার সাথে আমরা আইএনজি যোগ করে আমরা এটার মতো করতে পারি, সেহেতু কি করবে? যেহেতু বি ভার্ব দেওয়া আছে এগুলোকে বলা হয় বি ভার্ব, বি ভার্ব, এই বি এর সাথে আইএনজি লাগিয়ে দিবে, বি এর সাথে আইএনজি লাগাই দেব। এই যে ইজটা হচ্ছে একটা বি ভার্ব, হ্যাঁ এই বি ভার্ব যেহেতু ইজের সাথে আইএনজি লাগাতে পারবে না, বি এর সাথে আইএনজি লাগিয়ে দিবে। বিইং, বিইং মার্জিনালাইজড, মার্জিনালাইজড কোথায় মার্জিনালাইজড হচ্ছে? ইন দা ইনলস হাউস, শ্বশুর বাড়িতে, ইন দা ইন লস হাউস, ফুল স্টপ দেওয়া যাবে না, বিইং মার্জিনালাইজড ইন ইনলস হাউস। তোমরা প্রত্যেকটা ঘর ফিল আপ করার পরে দেখবে রিকোয়ারমেন্টগুলো ফিল হচ্ছে কিনা, যে হ্যাঁ 3 পয়েন্ট দেওয়া আছে, বি বড় হাতের, লাস্টে আমি ফুল স্টপ দেইনি, জিরান দিয়ে শুরু হয়েছে, এটাও জিরান দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ আমরা এটা ঠিক আছে। দেখছো আমরা ইজ রে কিভাবে আমরা বিইং করে ফেলেছি, কারণ কি আবার বলি ইজ হচ্ছে বি ভার্ব, যেহেতু ইজের সাথে আইএনজি যোগ করা যাবে না, এবং বি ভার্ব যেহেতু সেক্ষেত্রে বি এর সাথে আইএনজি যোগ করে আমরা এটাকে একটা জিরান্ডের একটা স্ট্রাকচারে নিয়ে এসেছি, বিইং মার্জিনালাইজড ইন 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 দ্য ইনলস হাউস, শ্বশুরবাড়িতে এক ঘরে হয়ে যায়, তাকে সবাই এক ঘরে করে রাখে, প্রান্তিক একটা অবস্থা করে রাখে তাকে। তারপর দেখো শি বিকামস ভালনারেবল টু অল ফর্ম অফ অ্যাবিউজ, বিকামস ভালনারেবল অল ফর্ম অফ অ্যাবিউজ ইনক্লুডিং ডাউরি, মানে যৌতুক রিলেটেড ভায়োলেন্স, তাকে কি করা হয়? সে একটা ভায়োলেন্সের শিকার হয়, একটা নৃশংসতার শিকার হয় এই যে যৌতুক রিলেটেড জিনিসে। দেখো এই যে আমাদের দেশে কিন্তু মেয়েদের একটা যে যৌতুকের জন্য যে ভালনারেবল হওয়া, নৃশংসতার শিকার হওয়া, হ্যাঁ এটা কিন্তু একদম মোস্ট কমন, যদি এটা এখন কমে এসেছে কিন্তু আগে কিন্তু এটা ছিল। তাহলে কি আমরা একটু দিতে পারি যে শি, এই সেন্টেন্সটা যেহেতু শেষ, নতুন একটা সেন্টেন্স, বিকাম ভালনারেবল টু অল ফর্ম অফ অ্যাবিউজ, এখানে
এই যে এই দাগ দিলাম। এখন দেখো এখানে কিন্তু ইজ নাই, এখানে বিকামস আছে, সরাসরি আমরা বিকামিং বানিয়ে দেই, তাইলে তো হয়ে যায়। যেহেতু জিরান, জিরানদের মতো করতে হবে, বি সি ও এম আই এন জি, বিকামিং, বিকামিং ভালনারেবল, ভালনারেবল, ভি ইউ এল এন ই আর এ বিলি, becoming vulnerable to all form of abuse, to all form of abuse, মানে তারা প্রায় সব ধরনের অ্যাবিউজের শিকার হয়, তারা সব ধরনের অ্যাবিউজের শিকার হয়। সরি দেখো এখানে কিন্তু আমি একটা অলরেডি সামান্য একটা ভুল হয়ে গিয়েছিল, আমি কিন্তু দাগের টানে ফুল স্টপ দিয়ে দিয়েছিলাম, এখন আমি এটা কেটে দিলাম। দেখো এখানে যেহেতু আমার সরাসরি ভার্ব দেওয়া আছে, আমি কিন্তু ভার্বকে কিন্তু জিরান দিয়ে নেওয়া খুবই সহজ, আমি ডাইরেক্ট ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান নিয়ে নিলাম। এখানে যেহেতু ভার্ব ছিল না সরাসরি, তাই আমি বিইং বানিয়েছি, কারণ ইজ বি ভার্ব। তারপর গেল, তারপর ইন বাংলাদেশ ইট ইজ স্টিল কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি ডিসপাইট, মানে কি সত্ত্বে দ্য প্র্যাকটিস বিইং ইলিগাল। এখানে কি বলা হয়েছে যে বাংলাদেশে এই যৌতুকটা হ্যাঁ অনেক কমন, সাধারণ একটা ব্যাপার, কিন্তু যদিও এটা একটা ইলিগাল কাজ, অনৈতিক কাজ, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ, এটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। তারপর দেখো ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার দ্য ওয়েডিং। এই যে যৌতুকের দাবি, এটা কিন্তু বিয়ের আগে হয়, যে 10 লাখ টাকা দেন তাইলে আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে দেব। হ্যাঁ এই জিনিসটা যেমন বিয়ের আগে হয়, ঠিক তেমনি বিয়ের পরেও কিন্তু হয়ে থাকে। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, হ্যাঁ অ্যাডোলেসেন্ট একটা বধূর জন্য, ইভেন ইফ হার ইন লস আর সাপোর্টিভ, যদিও যে কি হয় যে অ্যাডোলেসেন্ট শ্বশুর বাড়ির যে অ্যাডোলেসেন্ট মেয়েটা, তার শ্বশুর বাড়ির মানুষ যদি সাপোর্টিভ হয়, দেয়ার ফোর আর গ্রেটার হেলথ রিস্ক ইন টার্ম অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। যদি তার শ্বশুর বাড়ির মানুষ ভালো হয়, তারপরে সে যেহেতু ছোট বয়সে বিয়ে করছে, তার কিন্তু কি এর রিস্ক থাকে, তার কিন্তু ঝুঁকি থাকে প্রেগনেন্সি আর চাইল্ড বার্থের। কারণ কি একটা মেয়ে যেহেতু বিয়ে হয়েছে, তার কিন্তু প্রেগনেন্সি আর বাচ্চা দেওয়ার কিন্তু প্রবণতা অনেক বেড়ে যায়, এটা স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু এটা কিন্তু একটা রিস্ক, কারণ কম বয়সে কেন সে বাচ্চা নেবে। তাহলে আমরা কি এটা থেকে একটা পয়েন্ট বের করতে পারি? দেখো দেয়ার আর গ্রেটার হ্যাঁ হেলথ রিস্ক ইন দ্য টার্ম অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। এখন এখানে আর দাও আছে বিইং হেলথ রিস্ক, এটা হবে না, বিইং মানে কি হওয়া, একটু আমাদের অর্থটাও একটু মাথায় রাখতে হবে, এখানে কিন্তু অর্থ মিলে যায়। বিইং মার্জিনালাইজড, তারা মার্জিনালাইজড হচ্ছে ইন দ্য ইনলস হাউস, বিইং মানে কি, বিইং মানে হওয়া, বিইং মানে হওয়া। এখানে কিন্তু বিইং দিলে আমার অর্থটা মিলে, কারণ কি তারা মার্জিনালাইজ হয় কোথায়, শ্বশুর বাড়িতে। কিন্তু এখানে কি দিলে হবে যে বিইং হেলথ রিস্ক ইন টার্ম অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, হ্যাঁ হয়, কিন্তু তারপর একটা ভালো ওয়ার্ড যদি আমি ইউজ করতে পারি তাহলে আরো ভালো। বিইং হেলথ রিস্ক, এটা সরাসরি কিন্তু হয় না, এটা বাংলা অর্থ মিললেও স্ট্রাকচার কিন্তু হয় না। বিইং হেলথ রিস্ক ইন টার্ম অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, রিস্ক কিন্তু সে হতে পারে না, হ্যাঁ সে রিস্ক মোকাবেলা করতে পারে। এখানে আমরা দিতে পারি যে ফেসিং, ফেসিং ফেসিং গ্রেটার হেলথ রিস্ক, GREATER, গ্রেটার হেলথ, গ্রেটার হেলথ রিস্ক, HEALTH, হেলথ রিস্ক, ফেসিং, সরি আবার হেলথ রিস্ক, ফেসিং গ্রেটার হেলথ রিস্ক। কারণ কি তা আমরা কিন্তু সবাই ঝুঁকির মুখোমুখি হই, আমরা ঝুঁকির মুখোমুখি হই, আমাদের এটা একটু মানে বোঝা লাগবে। এখানে কিন্তু আমার বিইং দিয়ে অর্থ মিলে, এখানে কিন্তু বিইং দিয়ে আমার পুরোপুরি অর্থটা মিলে না, বিইং দিয়ে প্রায় ধরতে পারো 70% জায়গায় অর্থ মিলবে, বাদ বাকি যে 30% জায়গায় সেখানে একটু বোঝা লাগবে। এবং এটা কিন্তু খুবই সহজ বোঝা যে সে ফেস করে, সে রিস্কটা ফেস করে, কনফ্রন্ট করে, এখানে দিয়েছি যে ফেসিং হেলথ রিস্ক। তারপরে দেখো দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস আর দেয়ার ফ্যামিলিজ আর আনইনফর্মড, ইনফর্ম মানে কি তারা জানে না, অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড, এবং তাদের যে ধারণাটা কম আছে, হ্যাঁ তারা পুরোপুরি জানে না, এটা হচ্ছে একদমই জানে না। আর ইনসাফিসিয়েন্ট মানে কি অপ্রতুল মানে কম, অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন,
রিপ্রোডাক্টিভ যে হেলথ আছে আর কন্ট্রাসেপশন আছে এটা সম্পর্কে তারা জানে না, তারা ফ্যামিলি প্ল্যানিং সহ কিচ্ছুই জানে না। দ্য ম্যাটারনাল মোরালিটি রেট ফর অ্যাডোলেসেন্স ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট। দ্য ম্যাটারনাল মোরালিটি রেট, যে মাতৃমৃত্যু, হ্যাঁ, রেট ফর অ্যাডোলেসেন্স ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট। যে এটা এখানে মূল কথা কি, যে বাচ্চাদের, হ্যাঁ, যে অ্যাডোলেসেন্ট গার্লরা যারা বাচ্চা দেয় তাদের মাতৃমৃত্যু মানে বাচ্চা দেওয়ার সময় যে মরার সংখ্যাটা প্রায় ডাবল ন্যাশনাল মৃত্যু রেট থেকে, যে বাঙালির মৃত্যু রেট যা তার চেয়ে ডাবল হচ্ছে এটা। এখন আমরা এখানে দিতে পারি দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইড and their families are uninformed or insufficiently informed about reproductive health and contraception। তারা জানে না, এটা একটা কিন্তু তাদের একটা খারাপ অবস্থা, এটা কিন্তু একটা অ্যাডোলেসেন্স গার্লের অবস্থা। এখানে সরাসরি বলা হয়েছে দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্স গার্ল, জানে না, তারা জানে না। তাহলে কি আমরা দিতে পারি যে ল্যাকিং ইনফরমেশন, হ্যাঁ, ল্যাকিং ইনফরমেশন। ইনফর্মডের ভার্ব কি, ইনফর্মডের ভার্ব হচ্ছে ইনফর্ম হচ্ছে ভার্ব, আর ভার্বের নাউন কি ইনফরমেশন, তোমরা সবাই জানো ইনফরমেশন অর্থাৎ তথ্য। আর লেকিং মানে কি, লেক হচ্ছে অভাব, লেক হচ্ছে অভাব, অভাব, এবং লেকের জিরান্ট ফর্ম হচ্ছে লেকিং। দেখো LACKING, লেকিং ইনফরমেশন, ইনফরমেশন অ্যাবাউট, লেকিং ইনফরমেশন অ্যাবাউট বা ইন টার্মস অফ যা দাও প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, about reproductive health and contraception, দেখো এখানেও টানে একটা এসে পড়ে, একটা ফুল স্টপ এসে পড়ে সবসময়, কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অ্যান্ড কন্ট্রাসেপশন, দেখেছো? আমাদের এখন দেখতে হবে যে হ্যাঁ 1 2 3 4 ঠিক আছে, লাস্টে ফুল স্টপ নাই, প্রথমটা প্রত্যেকটা জিরান্ড আছে, শেষ, ক্লিয়ার। এটা বাংলাদেশে অ্যাডোলেসেন্ট যে গার্ল আছে তাদের সিচুয়েশনকে বোঝাচ্ছে এখানে, শেষ। আমার এখানে আর কোনো সমস্যাই নাই। দেখো তোমরা যদি একটু বোঝো তাহলে কিন্তু এটা আহামরি কোনো কঠিন জিনিস নয়, এটা একদমই সহজ একটা ব্যাপার। চলো আমরা পরেরটা সলভ করার চেষ্টা করি। আগে আমাদের কাজ কি, বরাবরের মতোই ঘর বানায় ফেলি। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। দেখো এখন অ্যারো দেই, এক অ্যারো, প্রত্যেকটা বক্সের মাঝখানে অ্যারো দিতে হবে। এই যে এটার অ্যারো দিয়েছি প্রত্যেকটা বক্সে। এবার নাম্বারিং করি, 1 2 3 4 5 6 হচ্ছে, নাম্বারিংও শেষ। এবার কাজ হচ্ছে প্রথমটা তুলে দেওয়া। দেখো এবার কিন্তু প্রথমটা কিন্তু ছোট হাতের অক্ষর দিয়েছে, তাই আমরা প্রথমটার মতো প্রত্যেকটা ছোট হাতের দিয়ে শুরু করব, আর জিরান দিয়ে শুরু করেছে। বিং formed by blood or marriage। ফুল স্টপ দেওয়া যাবে না, এখানে কিন্তু ছোট হাতের লেখা দিয়ে দিয়েছে বিইং ফর্ম বাই ব্লাড অর ম্যারেজ। এখানে কি সম্পর্কে বলা হয়েছে এবার পড়ি। Based on your reading of the passage, write short notes in each of the boxes in the flowchart showing the important feature মানে কি বৈশিষ্ট্য, হ্যাঁ, of relationships। কি করছে, রিলেশনশিপসে যে সম্পর্ক আছে ওই সম্পর্কের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখাও। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে একটা কি দেওয়া আছে, বিইং
ফর্ম বাই ব্লাড অর ম্যারেজ। এরা কি হয় যে ওই ব্লাড মানে রক্ত বা বিবাহের মাধ্যমে একত্রিত হতে পারে। যেমন রক্তের মাধ্যমে আমরা কিন্তু ভাই বোনের সাথে রিলেশনশিপে থাকি, এবং ম্যারেজের মাধ্যমে আমরা কি করি, আমাদের ওয়াইফের সাথে একটা রিলেশনশিপে থাকি। এখন আসো আমরা একটু পড়ি আর ইম্পর্টেন্ট ফিচারগুলো একটু বোঝার চেষ্টা করি। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, রিলেশনশিপ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, কিছু হচ্ছে পারিবারিক এবং অন্তরঙ্গ অন্তরঙ্গিক। ফর্ম বাই ব্লাড অ্যান্ড ম্যারেজ, কিছু সম্পর্ক আছে পারিবারিক এবং বিবাহ মতো মানে ইন্টিমেট মানে কি অন্তরঙ্গ, যা বিবাহের মাধ্যমে হয়ে থাকে, রক্ত বা বিবাহের মাধ্যমে হয়ে থাকে। এটাই কিন্তু এখানে বলা হয়েছে বিইং ফর্মড ব্লাড অর ম্যারিজ, রক্ত বা বিবাহের মাধ্যমে গঠিত হয়। এই যে এই পয়েন্টটা কিন্তু আমাদের 1 নম্বরে বলেছে। তারপরে আমরা দেখার চেষ্টা করি সাম সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস অ্যান্ড সাম আর মেড ইন স্কুল হোয়ার উই ফর্ম, ফর্ম মানে কি গঠন করা, দেখো ফর্ম ক্লোজ বন্ড উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার। দেখো এখানে আমরা আরেকবার সুন্দরভাবে পড়ি, সাম আর সোশ্যাল, কিছু বন্ড আছে, কিছু রিলেশনশিপ আছে সামাজিক। সামাজিকগুলো কি, লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, সামাজিক রিলেশনশিপগুলো কি, যেমন আমরা আমার বন্ধুর সাথে থাকে। অ্যান্ড সাম আর মেড ইন স্কুল, যা আমাদের কিছু রিলেশনশিপ স্কুলে তৈরি হয়। হোয়েন উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেট অ্যান্ড টিচার, যখন আমাদের টিচার বা ক্লাসমেটের সাথে একটা ক্লোজ বন্ড তৈরি করি, তার মাধ্যমে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়। তাহলে ফর্ম গঠিত হয় কিসের মাধ্যমে, হ্যাঁ কিসের মাধ্যমে, ক্লোজ বন্ড উইথ ক্লাসমেট। তাহলে কিসের মাধ্যমে গঠিত হয়, তাহলে আমরা কি এটা দিতে পারি যে ক্লাসমেট হিসাবে বা বন্ডের মাধ্যমে, ফ্রম ক্লোজ বন্ড, হ্যাঁ রিলেশনশিপটা বন্ডের মাধ্যমে তৈরি হয়। দেখো তো রিলেশনশিপটা বন্ডের মাধ্যমে তৈরি হয়। তাহলে আমরা এটা কিভাবে দিতে পারি, দেখো বিইং এটার মতোই ফর্মড বাই বন্ড। এই বন্ডটা কি, এই বন্ডটা হচ্ছে সমাজের সোশ্যাল যে সামাজিকতা, সোশ্যাল যে রিলেশনশিপ, এটা সম্পূর্ণ বন্ডের উপরে, তোমার সাথে কার কেমন সম্পর্ক তার উপর ভিত্তি করে রিলেশনশিপটা তোমার গড়ে ওঠে। দেখো এই এই যে সোশ্যাল বন্ড, এই বন্ড সোশ্যাল যে রিলেশনশিপ, ওটা গড়ে ওঠে কিসের উপরে, বন্ডের উপরে। তোমার যদি যে তোমার পরিবারের বাইরে তার সাথে যদি তোমার যদি একটা সম্পর্ক না থাকে, বন্ডিং না থাকে, তোমাদের মধ্যে কি কোনো রিলেশন, ফ্রেন্ড বা ক্লাসমেট বা শিক্ষক কোনো কিছু কি তোমাদের মধ্যে গড়ে উঠবে, অবশ্যই না। দেখো সেম আমরা এই স্ট্রাকচারটা ফলো করেছি, যে বিং, এখানে কিন্তু বি ছোট হাতে দিয়েছি, কারণ কি এইখানে বিটা কিন্তু ছোট হাতে দেওয়া আছে, তাই বিইং ফর্ম, হ্যাঁ বাই বন্ড, বিইং ফর্ম বাই বন্ড, একদম ঠিকঠাক মতো দিয়ে দিয়েছি। তারপর রিলেশনশিপের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা রক্ত বা বিবাহের মাধ্যমে গঠিত হয়, আরেকটা হচ্ছে এটা বন্ডের মাধ্যমে গঠিত হয়। তারপর আমরা আরেকটু পড়ি, রিলেশনশিপ ক্যান অলসো বি ফোস্টার্ড ইন ওয়ার্ক প্লেস হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল। ফোস্টার গঠিত হওয়া বা লালিত পালিত হওয়া, বন্ডটা আমাদের ওয়ার্ক প্লেসেও মানে আমাদের কর্মক্ষেত্রেও গঠিত হতে পারে। কলিগদের মধ্যে হয় না, যেটা পরবর্তীতে সামাজিক বন্ডে রূপ নেয়। যেমন আমরা করি কি, যে কলিগরা আগে আগে আমাদের বন্ডটা থাকে, যে সম্পর্কটা থাকে, রিলেশনটা থাকে, সেটা থাকে অফিস কেন্দ্রিক, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা অফিসের বাইরেও চলেন করিম সাহেব আজকে আমরা ঘুরে আসি, এভাবে কিন্তু সামাজিক একটা বন্ডে তৈরি নেয়, সামাজিক একটা রিলেশন হয়ে যায় অটোমেটিক। তারপর দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড এনিম্যাল, যে তো বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস দ্যাট দে ক্যান নট পার্ট উইথ। তাছাড়া কি আছে, যে মানুষের সাথে এনিম্যালের, পশু পাখিরও একটা কিন্তু বন্ড আছে। যেমন আমরা যখন একটা বিড়াল পালি আমরা কিন্তু দেখতে পারি, আবার সেম একটা শিশুর সাথে একটা তার খেলনারও কিন্তু একটা বন্ড আছে। একটা শিশুর যদি খেলনা তুমি নিয়ে যাও, শিশু কিন্তু কান্না করবে, শিশুর খেলনাটা কিন্তু তার থেকে অ্যাপার্ট করা যায় না। All this relationship keeps us close to each other and provide us, হ্যাঁ all kinds of support। এখন কি আমরা দিতে পারি যে কিপিং পিপল টু ক্লোজ ইচ আদার, এটা কি একটা হয় যে রিলেশনশিপের কি একটা বৈশিষ্ট্য হতে পারে যে রিলেশনশিপটা, হ্যাঁ একজন আরেকজনকে কাছে রাখে,
হ্যাঁ, একজন আরেকজনকে কাছে রাখে, এটা কি আমরা দিতে পারি? দেখো তো, যেহেতু আমার কিপ ডাইরেক্ট ভার্বই দেওয়া আছে, হ্যাঁ কিপ আজ দিব না, কিপ পিপল দিব আমরা সরাসরি। কিপ বা কিপিং ছোট হাতের কে, কিপিং পিপল পিপল টু ইচ আদার, টু ইচ আদার। এটা হচ্ছে রিলেশনশিপের একটা বৈশিষ্ট্য, যে রিলেশনশিপ একজন আরেকজনকে কাছে রাখে, অবশ্যই এটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তারপর দেখি প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট লাভ অ্যান্ড অ্যাফেকশন। দেখো এখানে কিন্তু ডাইরেক্ট একটা ভার্ব দেওয়া আছে, তাহলে কি আমরা দিতে পারি না? দেখো তো, প্রোভাইডিং পি ছোট হাতের, প্রোভাইডিং প্রোভাইডিং পিপল, আজ দিব না, কারণ কি সরাসরি আজ দেওয়া যাবে না। আজ দ্বারা কাদের বোঝাচ্ছে? আমাদের। যেমন প্রথমটায় আজ দ্বারা উই দ্বারা কাদের বোঝানো হয়েছিল? বেঙ্গলিজদের, এখানে তো আমরা তখন বেঙ্গলিজ দিয়েছি। এখানে প্রোভাইডিং পিপল পিপল অল কাইন্ডস অফ সাপোর্ট, মানুষকে সকল রকমের সাপোর্ট দেয়, তারপরে লাভ দেয় অ্যান্ড অ্যাফেকশন দেয়, অ্যাফেকশন, ফুল স্টপ দেওয়া যাবে না। ওকে, দেখো আমরা কিন্তু এই যে অল রিলেশনশিপস কিপস আস টু ক্লোজ ইচ আদার, আমাদের কাছাকাছি রাখে এবং আমাদের কি করে? সাপোর্ট দেয়। কি সাপোর্ট? সমর্থন দেয়, ভালোবাসা দেয় এবং স্নেহ দেয়। অ্যাফেকশন মানে স্নেহ। দেখেছো, আমরা কিন্তু অলরেডি কিন্তু পেয়ে গেছি 1 2 3 4টা। তারপর দেখি আমরা আরো রিলেশনশিপের আরো কোনো বৈশিষ্ট্য পাই কিনা। এ পারসন হু হ্যাভ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লনলিনেস, একজন মানুষের যাদের কি আছে, একজন মানুষের যাদের যে একা, হ্যাঁ সরি, এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস, হ্যাঁ একজন মানুষের যার কোনো পরিবার নাই, হ্যাঁ তার কি করে? ফিলস দ্য পেইন অফ লনলিনেস অ্যান্ড আইসোলেশন, সে একা থাকার এবং যে আইসোলেট, সবার থেকে বিচ্ছিন্ন থাকার এটা কষ্টটা বুঝতে পারে। যার পরিবার নেই সে এই মর্মার্থ বুঝতে পারে। তাইলে দেখো, এখন কি আমরা কি এখানে দিতে পারি যে রিলেশনশিপ কি করে? এই রিলেশনশিপের অভাবেই কিন্তু সে কি করে, যে অন্যের যে যে একা ফিল করা, লনলিনেস বা আইসোলেশন, এই আইসোলেশনটা ফিল করে। এবং রিলেশনশিপে যে থাকে, যার মধ্যে রিলেশনশিপ আছে, হ্যাঁ তা সে কি করে? এগুলো ফিল করে না। তাহলে কি আমরা দিতে পারি যে রিডিউসিং, রিডিউসিং মানে কি? কমানো। আর ছোট হাতের রিডিউসিং, রিডিউসিং রিডিউসিং কি দিতে পারি? দ্য পেইন অফ লনলিনেস অ্যান্ড আইসোলেশন, যে দ্য পেইন অফ লনলিনেস অ্যান্ড আইসোলেশন এটা কে ফিল করে? যার মধ্যে কোনো রিলেশনশিপ নাই। যার মধ্যে রিলেশনশিপ আছে তার এই পেইনটা থাকে না, কম থাকে। রিডিউসিং দ্য পেইন অফ loneliness and isolation, যে আইসোলেশন মানে কি? দেখো এখানে কিভাবে আমরা করলাম, যে এখানে বোঝাচ্ছে যে যার পরিবার নেই, তার মানে কি? যার কোনো সম্পর্ক নেই, তার মধ্যে একটা কষ্ট থাকে। কিসের কষ্ট? তার মধ্যে কষ্ট থাকে হচ্ছে লনলিনেসের এবং আইসোলেশনের। সে যে একা থাকে এটার একটা কষ্ট থাকে। কিন্তু যার একটা রিলেশনশিপ আছে তার কি থাকে? কষ্টটা কম থাকে। তাহলে এই রিলেশনশিপটা কি করে? আলটিমেটলি কিন্তু এই কথার বাক্যটার কথা হচ্ছে যে রিলেশনশিপটা আমাদের যে পেইন আছে, যে লনলিনেস আছে, হ্যাঁ যে একাকিত্ব আছে, যে আইসোলেশন আছে, সেটাকে কমিয়ে দেয়। আর কমানো মানে কি? রিডিউসিং। এই যে আমরা কিন্তু জিরান্ডের ওয়েতে দিয়ে দিলাম, রিডিউসিং দ্য পেইন অফ loneliness and isolation। তারপরে দেখো, there is no one to laugh or cry with him or her, তার সাথে হাসার বা কাঁদার কেউ থাকে না। when we share our joy with someone, যখন আমরা কারোর সাথে আমাদের ওই আনন্দ ভাগাভাগ করি, it simply readable, আমরা যদি কারোর সাথে আমাদের আনন্দগুলো ভাগ করে নেই এটা দ্বিগুণ হয়ে যায়। and when we suffer a loss and someone share our sorrow, it lessen, এবং যখন আমরা কষ্ট পাই এবং কারোর সাথে এই কষ্টটা শেয়ার করি এটা কমে যায়। তারপর রিলেশনশিপস আর দাস নিডেড টু আর ইমোশনাল হেলথ। দেখো এখানে কিন্তু আবার রিলেশনশিপের কথা এসেছে।
তাহলে রিলেশনশিপ আর দাস নিডেড আওয়ার ইমোশনাল হেলথ। আমাদের ইমোশনাল হেলথের জন্য যে আমাদের যে আবেগীয় ভিতরের যে ইমোশনের যে একটা অবস্থা আছে, আমাদের মানসিক অবস্থা বোঝাচ্ছে, এই হেলথটা কি করে, নিডস, প্রয়োজন আছে, এই প্রয়োজন আছে এটাকে আমরা সরাসরি লিখতে পারি যে নিডিং, কিন্তু নিডিং কিন্তু হয় না, নিডিং, হ্যাঁ, ফর আওয়ার ইমোশনাল হেলথ, না, নিডিং হবে না। কিন্তু এখানে আমরা কি করতে পারি যে আমাদের যে ইমোশনাল হেলথ আছে এটার উন্নতি করে কে, রিলেশনশিপ, সরাসরি আছে যে রিলেশনশিপস আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ। কেন ইমোশনাল হেলথের জন্য প্রয়োজনীয়, কারণ এটা আমাদের ইমোশনাল হেলথের অবস্থা আরো ভালো করে দেয়। এটা যদি তোমরা একটু সুন্দরভাবে একটু মাথা দিয়ে চিন্তা করো তাহলে কিন্তু অটোমেটিক তোমরা বুঝে যাবে। দেখো, তাহলে আমরা বলতে পারি যে ইমপ্রুভিং ইমোশনাল হেলথ, ইমোশনাল হেলথ, ইমপ্রুভিং ইমোশনাল হেলথ, একদম সহজভাবে আমরা দিয়ে দিচ্ছি। দেখো আমাদের কিন্তু 6টা একদম ভালোভাবে হয়ে গেল। এবার মিলাও যে আমাদের মধ্যে এখানে রিলেশনশিপের বৈশিষ্ট্যগুলো কভার হয়েছে কিনা। 2 নম্বর থেকে মিলাই বিইং ফর্ম বাই বন্ড, ওখানে বলা হচ্ছে যে বন্ডের মাধ্যমে গঠিত হয় সামাজিক সম্পর্কগুলো। কারণ কি, যেই সব সম্পর্ক ম্যারিজ আর ব্লাডের মাধ্যমে, রক্তের এবং বিবাহ বহির্ভূত প্রত্যেকটা সম্পর্ক কিন্তু এই যে ক্লোজ বন্ডের মাধ্যমে তৈরি হয়। তাহলে আমরা দিয়ে দিই যে এই যে বিইং ফর্ম বাই বন্ডস, এই যে বন্ডস সরাসরি শেষ। তারপর 3 নাম্বার কিপিং পিপল টু ইচ আদার, রিলেশনশিপের একটা বৈশিষ্ট্য কি এটা হতে পারে না যে মানুষকে একজন আরেকজনের কাছাকাছি রাখে। আবার প্রোভাইডিং পিপল অল কাইন্ডস অফ অল সাপোর্ট লাভ অ্যান্ড লাভ, এটা কিন্তু লাভ অ্যান্ড অ্যাফেকশন, কি করে যে মানুষকে সব রকমের সমর্থন দেয়, ভালোবাসা দেয় এবং স্নেহ দেয়। তারপরে রিডিউসিং দ্য পয়েন্ট অফ লনলিনেস অ্যান্ড আইসোলেশন। দেখো এখানে কিন্তু সরাসরি বলা নাই, সরাসরি কি বলছে যে যার কোনো ফ্যামিলি নাই, মানে কি যার কোনো সম্পর্ক নাই, সে কিসে ভোগে, এটা কষ্টে ভোগে। কিসের কষ্ট, একা থাকার কষ্ট, লনলিনেস অ্যান্ড আইসোলেশন। এবং যে একা একা থাকে, আইসোলেটেড মানে কি সকলের চেয়ে বিচ্ছিন্ন, তার একটা কষ্ট থাকে। কিন্তু সে যদি একটা রিলেশনশিপে থাকে, এই রিলেশনশিপটা যার সাথেই হোক, হোক তার বাবা মায়ের সাথে, হোক তার ভাইয়ের সাথে, হ্যাঁ, হোক তার ওয়াইফের সাথে, হোক তার বাচ্চাদের সাথে, এটা কি করবে, অটোমেটিক্যালি কিন্তু তার যে একাকিত্ব বোধ সেটাকে কমাবে। সেহেতু আমরা সুন্দরভাবে দিয়ে দিয়েছি রিডিউসিং দ্য দ্য পেইন অফ লনলিনেস অ্যান্ড আইসোলেশন। এই রিলেশনশিপটা যে একা থাকে যে কষ্ট সেটা কমিয়ে ফেলে। কি এটা কি একটা বৈশিষ্ট্য হয়? অবশ্যই হয়। তারপর আমরা 6 নম্বরে যাই, ইমপ্রুভিং ইমোশনাল হেলথ। আমাদের যে ইমোশনাল হেলথ আছে সেটাকে ইমপ্রুভ করে, হ্যাঁ অবশ্যই এটা করে, এবং এটা একটা বৈশিষ্ট্য বলা যায়। দেখেছো, সুন্দরভাবে আমরা বলতে পারি। দেখো এইটা আমরা রেখেছি আরেকটা, এটা আমরা তোমাদের হোমওয়ার্কের জন্য রেখেছি। আমি কিন্তু তোমাদের হোমওয়ার্ক প্রায় দিয়ে থাকি, আমি জানি না যে তোমরা দেখো কিনা, কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দেওয়া মানে কি, নিজের সাথে কিন্তু ফাঁকি দেওয়া। আমি এখন তোমার খাতাগুলো দেখতে পারবো না, এই তার মানে এই না যে তোমরা করবে না, অবশ্যই তোমরা বাসায় এগুলো সলভ করার চেষ্টা করবে এবং নিজেরাই দেখবে। দেখো এখানে হাকালুকি লেক বা হাওর সিস্টেম নিয়ে একটা বলা হয়েছে যে হাকালুকি লেকের সম্পর্কে, হ্যাঁ এই লেকটা সম্পর্কে এইবার দেওয়া আছে কি, দেখো প্রশ্নটা আমি একটু বুঝাই দিই। যে ইম্পর্টেন্স অফ হাকালুকি হাওর, তোমাদের এখানে মেইন কিওয়ার্ড হচ্ছে ইম্পর্টেন্স অফ হাকালুকি হাওর। তোমরা কি করবে, শুরুতে ওই যে ঘর আঁকবে, হ্যাঁ, তারপর নাম্বারিং করবে, অ্যারো দিবে। দেখো এটাও কিন্তু জিরান দিয়ে শুরু হয়েছে, V1 প্লাস আইএনজি। হ্যাঁ, তোমরা ঠিক অ্যারো দিয়ে জিরান দিয়ে শুরু করবে সুন্দরভাবে। এখানে প্রত্যেকটা লাইনে, এটা খুবই সহজ তাই তোমাদের দিয়েছি, প্রত্যেকটা লাইনে দেখবে হাকালুকি হাওরের একটা করে ইম্পর্টেন্স আছে, এক একটা লাইনে 2-3টা করেও আছে। হ্যাঁ, তোমরা প্রত্যেকটা সলভ করবে। তোমরা চেষ্টা করবে যে এক জায়গা থেকে বেশি না নিয়ে একদম পুরো টেক্সটটা কভার করার, হ্যাঁ, তাহলে তোমাদের খুবই সহজ হবে। এবং এটা খুবই সহজ, এই যে 6টা তোমার 5টা লিখতে হবে না, এখানে মিনিমাম 15টা ইম্পর্টেন্স দেওয়া আছে, মিনিমাম। তোমরা জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করে এগুলো সলভ করার চেষ্টা করবে, আশা করি যে তোমরা খুব ভালোভাবেই পারবে। দেখো আমরা পয়েন্টস অফ সামারি কিন্তু শেষ করেছি, আজকে আমরা টেক্সটের সামারি দেখব একদম সংক্ষেপে। যেহেতু আমরা ওই পয়েন্টস অফ সামারি, যে সামারি কি, কিভাবে লিখতে হয় এটা জেনেছি, সেহেতু আজকে আমরা সামারি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না। কারণ কি, একই জিনিস তোমরা অলরেডি যা জানো সেটা নিয়ে আমরা কম কথা বলি, আমরা ডাইরেক্ট পড়ায় চলে যাই। দেখো, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং ইনফরমেশন অ্যাবাউট চাওলা। চাওলা সম্পর্কে
দেওয়া আছে। দেখো, চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল, ইন্ডিয়া। চাওলা কার্নালে জন্মগ্রহণ করেছে, ইন্ডিয়ার কার্নালে। শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং এট ট্যাগোরবাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল কার্নাল। সে তার প্রাক শিক্ষা মানে প্রাথমিক শিক্ষা যে লেভেলটা আছে, সে তার প্রাথমিক শিক্ষাটা কোথায় কোথায় শেষ করেছে? ট্যাগোরবাল মানে ঠাকুরবাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুলে, যেটা কার্নালে অবস্থিত। শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন ওমেন। শি ইজ দ্য, দেখো যেহেতু আমি সামারি লিখবো, আমি সামারির ক্ষেত্রে কিন্তু আমি ইম্পর্টেন্ট যেগুলো ভেরি ইম্পর্টেন্ট একটু আন্ডারলাইন করে রাখবো। শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন ওমেন অ্যান্ড দ্য সেকেন্ড পারসন ইন দ্য স্পেস ফ্রম দিস সাবকন্টিনেন্ট। সে কি, তিনি এই ইন্ডিয়ার প্রথম ব্যক্তি কিন্তু এই ইন্ডিয়া উপমহাদেশের, হ্যাঁ, দ্বিতীয় ব্যক্তি হিসেবে প্রথম স্পেসে যায়, মানে কি মহাশূন্যে যায়। আফটার গ্রাজুয়েটিং ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব কলেজ ইন্ডিয়া ইন 1982, 1982 সালে ইন্ডিয়ার পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে গ্রাজুয়েশন শেষ করার পরে চাওলা মুভ টু দ্য ইউনাইটেড স্টেট দ্য সেম ইয়ার। সে এই একই বছরে মানে কি 1982 সালে সে কোথায় চলে গেছে? ইউনাইটেড স্টেটে মানে আমেরিকায় চলে গেছে গ্রাজুয়েশন শেষ করার পরে। শি অবটেইনড, দেখো 1982 সালে কিন্তু তিনি আমেরিকায় গেছে আর গ্রাজুয়েশনও শেষ করছে। শি অবটেইন মানে অর্জন করা, শি অবটেইন হার মাস্টার ডিগ্রি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ফ্রম ইউনিভার্সিটি অফ টেক্সাস ইন 1984। 1984 সালে সে কি করেছে? অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপরে তার যে মাস্টার্স ডিগ্রিটা আছে, স্নাতকোত্তর ডিগ্রিটা আছে, সেটা অর্জন করে ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে। লেটার শি ডিড হার পিএইচডি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন 1988 ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলোরাডো। পরবর্তীতে 1988 সালে সে ইউনিভার্সিটি অফ কলোরাডো থেকে তার পিএইচডি ডিগ্রিটা সম্পন্ন করেছেন। তারপর ডিটারমাইন্ড টু বি অ্যান অ্যাস্ট্রোনট, হ্যাঁ, ইভেন ইন দ্য ফেস অফ দ্য চ্যালেঞ্জার ডিজাস্টার ইন 1986 that broke apart 73 seconds into its flight, leading the death of its 7 crew members. চাওলা জয়েন নাসা ইন 1988। দেখো এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে? যে ডিটারমাইন্ড টু বি এন অ্যাস্ট্রোনট, সে এতই একটা, সে যে নভোচারী হবে তার জন্য এতই সংকল্পবদ্ধ ছিল যে তখন চ্যালেঞ্জার নামক একটা মহাকাশযান উড্ডয়নের 73 সেকেন্ড পরে ব্লাস্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গিয়েছিল। এবং কি করছে, এর যে 7 জন ক্রু মেম্বার আছে, 7 জন নাবিক ছিল, ওই 7 জন নভোচারী মৃত্যু ঘটায়। এই মৃত্যু ঘটানোর পরেও কিন্তু সে নিজের সংকল্প থেকে এদিক ওদিক হয় নাই, সে কিন্তু এই যে 1988 সালে নাসায় জয়েন করে। তাকে কিন্তু এই চ্যালেঞ্জার ডিজাস্টার তাকে দমিয়ে রাখতে পারেনি। শি বিগান ওয়ার্কিং অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট হোয়ার শি ডিড কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স রিসার্চ অন ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। সে কি করছে? সে একজন ভাইস প্রেসিডেন্ট ছিল কিসের? এই যে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্সের রিসার্চ, যেই রিসার্চটা কিসের উপর কাজ করতো? ভার্টিক্যাল মানে খাড়া, রকেটটা খাড়া উপরে উঠবে এবং নামবে, এটার উপরে কাজ করতো এই কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স। তারপরে ইন 1991 she got US citizenship and started her career as a NASA astronaut in 1995। সে ইউএস সিটিজেনশিপ কত সালে পায়? 1991 সালে। এবং 1995 সালে সে নাসার একজন নভোচারী হিসেবে যাত্রা শুরু করে। একটু লাইনগুলো যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, তুমি মনে করবা যে তুমি সামারিতে অ্যাড করতে পারবা, ওই লাইনগুলো একটু তুমি নিচে দাগ দিয়ে রাখবা, যখন তুমি আবার দেখবা তখন তোমার জন্য সুবিধা হবে। she was selected for her ফার্স্ট ফ্লাইট ইন 1996। 1996 সালে সে তার প্রথম যাত্রার জন্য সিলেক্ট হয়েছিল। শি স্পোক দ্য ফলোয়িং ওয়ার্ডস হোয়াইল ট্রাভেলিং ইন দ্য ওয়েটলেসনেস অফ স্পেস, ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স। যখন সে কি করতেছিল, যে স্পেসের মহাশূন্যের যে একটা জায়গা আছে যেখানে ভর শূন্য নিজেকে মনে হয়, সেখানে গিয়ে সে কি করছে, বলছে যে তুমি তোমার বুদ্ধির উপরে অধিষ্ঠিত। এই কথাটা কিন্তু অনেক, মানে তোমার ইন্টেলিজেন্স যতটুকু আছে, তোমার বুদ্ধি যতটুকু আছে, তুমি কিন্তু ঠিক ততটুকুই যেতে পারবে। তুমি যদি তোমার বুদ্ধিটাকে অনেক বেশি খাটাও, তুমি কিন্তু ওই লেভেলে যেতে পারবে। তুমি যদি তোমার বুদ্ধি থাকা সত্ত্বেও ওটা বাজে কাজে লাগাও, তুমি কিন্তু বড় হতে পারবে না। এই কথার মর্মার্থ হচ্ছে এটাই। She had travelled 10.67 million miles, as many as 252 times around the earth। সে 10.67 মিলিয়ন মাইল
ঘুরেছিল স্পেস ক্রাফট দিয়ে, যেটা পৃথিবীকে 252 বার ঘোরার সমান, পৃথিবীকে 252 বার ঘোরার সময়। হার ফার্স্ট স্পেস মিশন, মিশন STS-87 বিগান অন 19 নভেম্বর 1997। তার প্রথম যে যে স্পেস মিশনটা ছিল STS-87, সেটা কত তারিখে শুরু হয়? 1997 সালে 19 নভেম্বর, উইথ 6 আদার অ্যাস্ট্রোনট অন দ্য স্পেস শাটল কলম্বিয়া। কলম্বিয়া হচ্ছে একটা স্পেস শাটলের নাম, একটা মহাকাশ যানের নাম। এই যানে তার প্রথম যাত্রা 19 নভেম্বর 1997 সালে শুরু হয়েছিল 6 জন অন্যান্য নভোচারীর সাথে। On her first mission that lasted for 15 days, 16 hours 34 minutes and 4 seconds, এই সময়টা তার যে প্রথম মিশনটা ছিল, she traveled 6.5 million miles, সে এই 6.5 মিলিয়ন মাইল সে প্রদক্ষিণ করে বা ঘুরে সে এই যে কলম্বিয়ায় এত দূর যায়। She was responsible, সে দায়ী ছিল, for deploying the Spartan satellite which however malfunctioned, তার দায়িত্ব কি ছিল? যে ডিপ্লয়িং মানে মোতায়েন করা স্পার্টান স্যাটেলাইট, যে স্পার্টান স্যাটেলাইট ছিল সেটার চার্জে ছিল ওনার কাজ ছিল কি স্যাটেলাইটটা যেখানে মোতায়েন করা দরকার সে সেখানে সেটা ডিপ্লয় করবে, মোতায়েন করবে। হাউএভার মেল ফাংশন, কিন্তু এটা একটা ত্রুটি ছিল, একটা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, যার ফলে কি হয়েছে? নেসেসিটিং এ স্পেস ওয়াক বাই উইনস্টন স্কট অ্যান্ড টাকাদোই, two of her fellow astronauts to retrieve the satellites, retrieve মানে কি পুনরুদ্ধার করা। হ্যাঁ, যে এটা মেল ফাংশন দেখা দিছে কি স্পার্টান স্যাটেলাইটটা, এটা পুনরুদ্ধার করার জন্য তার দুইজন সঙ্গীকে স্পেসে মানে কি ওই কলম্বিয়ার বাইরে গিয়ে স্পেসে হাঁটা লাগছে, মানে মহাশূন্যে এমন এমন করে হাঁটে না সাঁতারের মতো, ওইভাবে হাঁটা লাগছিল কিসের জন্য? রিট্রিভ দ্য স্যাটেলাইট, এই স্যাটেলাইটটা পুনরুদ্ধার করার জন্য। তারপরে দেখো এই যে এই পর্যন্ত দেওয়া আছে, এখানে কল্পনা চাওলা সম্পূর্ণ কিন্তু দেওয়া হয়নি। তোমার সামারি যতটুকু দেওয়া থাকবে তুমি কিন্তু ঠিক ততটুকুই লিখবে, এর চেয়ে বেশি তুমি কল্পনা চাওলার আরো কাহিনী জানো কিন্তু তুমি কিন্তু লিখতে পারবে না, কারণ কি তোমাকে যতটুকু দেওয়া হয়েছে তুমি ঠিক ততটুকু সামারি করবে। দেখো আমরা এখানে দিয়ে দিচ্ছি কল্পনা চাওলা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন ওমেন অ্যাস্ট্রোনট, কারণ এখানে কিন্তু বইয়ের মতো সব দেওয়া যাবে না, জাস্ট আমরা ইম্পর্টেন্টগুলো দেব। যে কল্পনা চাওলা হলো ইন্ডিয়ার প্রথম নারী অ্যাস্ট্রোনট। আফটার কমপ্লিটিং স্কুলিং শি গ্রাজুয়েটেড ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন ইন্ডিয়া অ্যান্ড হ্যাড হার মাস্টার্স অ্যান্ড পিএইচডি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন দ্য ইউএসএ। এখানে একদম ডাইরেক্ট এক কথায় অনেকগুলো লাইন নিয়ে আসছে যে সে ইন্ডিয়ায় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করার পরে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ইউএসএতে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। She joined NASA as a vice president in 1998, সে 1998 সালে নাসায় ভাইস প্রেসিডেন্ট হিসেবে জয়েন করেছে। She got US citizenship and started her career as NASA astronaut in 1995, সে ইউএস সিটিজেনশিপ পাওয়ার পরে সে 1995 সালে নাসার অ্যাস্ট্রোনট হিসেবে জয়েন করেছে। She was selected for her first flight in 1996. She made her first space mission called STS-87 in 1997 with 6 other astronauts on the space shuttle Columbia, which was repeatedly delayed due to scheduling conflict and technical problem. সে 1997 সালে তার প্রথম শাটল কলম্বিয়ায় তার মিশন হয়, যেটা বারবার তার শিডিউল কনফ্লিক্টের কারণে মানে শিডিউল মিলছিল না, এর কারণে পিছাচ্ছিল। দ্য মিশন ফাইনালি স্টার্টেড ইন 2003, হ্যাঁ, বাট আফটার 16 days ইন স্পেস কলম্বিয়া। দেখো এখানে আমরা কি কারণে এটা দিয়েছি, আমাদের এটা দেওয়ার মেন কারণ হচ্ছে তোমাদের বোঝানো যে আমরা এখানে কিন্তু বাড়তি সবচেয়ে বেশি আমরা একটা পরীক্ষা নিয়েছিলাম এই যে ঠিক কল্পনা চাওলার উপরে। আমি কিন্তু আগেও তোমাদের বলেছি এখানে কিন্তু আমরা একটা বুদ্ধি খাটিয়েছি, আমরা এই পরীক্ষাটা নিয়েছিলাম সেখানে আমরা কল্পনা চাওলার ঠিক এতটুকুই তুলে ধরেছিলাম। এতটুকু তুলে ধরার ফলে কি হয়েছে, আমরা দেখলাম যে অলমোস্ট তুমি বলতে পারো যে 80% স্টুডেন্ট কি করলো, যে তারা একদম কল্পনা চাওলা মারা যাওয়া থেকে শুরু করে সব কাহিনী তুলে দিল। কিন্তু না, এই জিনিসটা আমরা তোমাদের এখানে ধরিয়ে দিয়েছি। যখন আমাদের বড় ভাই স্লাইড বানাচ্ছিল আমি বলেছি ভাই আপনি যে স্টুডেন্টরা যেহেতু ভুল করে আপনি কি করেন পুরো চারটার একটা সামারি তুলে দেন, আমি এটা ওদের সরাসরি দেখিয়ে দিই।
সেখান থেকে ওই স্লাইড তৈরি করার সময় আমরা পুরো স্লাইডটা নিয়েছি, পুরো সামারিটা নিয়েছি যে দেখানোর জন্য যে তোমরা সবচেয়ে বেশি কি ভুল করো। এটা কিন্তু আমি আমার নিজে থেকে বলছি না, যে আমরা যে পরীক্ষা নিয়েছি তোমাদের এটার উপরে, ওই পরীক্ষায় প্রায় 80% মানুষ এই ভুলটা করেছে এবং প্রত্যেকে পেয়েছে 0। প্রত্যেকে 0, এক উপায় নেই। কারণ কি সামারির পূর্ব শর্তই হচ্ছে যে তোমরা এর চেয়ে একটুও বেশি লিখতে পারবে না, যা দেওয়া আছে তাই। এটা কিন্তু সবচেয়ে সামারি সবচেয়ে বড় সিগমা রুল, তুমি বলতে পারো এটা হচ্ছে সিগমা রুল। সিগমা রুল। আর এটা যদি আমরা জানি তাহলে আমরা যদি সামারি এদিকে ওদিকে হয় আমরা কিছু একটা মার্কস পাবো, কিন্তু একটা ওয়ার্ডও যদি তোমার বাইরে আসে তাহলে কিন্তু আমরা একটা নাম্বারও পাবো না। সেহেতু আমাদের যতটুকু, হ্যাঁ ঠিক ততটুক থেকেই আমরা আমাদের এই জিনিসটা করার চেষ্টা করব। সামারিটা বোঝা গেছে যে আমরা ওইটা সামারিটা কিভাবে করতে পারি। যে কল্পনা চাওলা ছিল কি ইন্ডিয়া সাবকন্টিনেন্টের প্রথম, যে আমরা শুরুতে বলেছি যে সে তার নিজের বুদ্ধিমত্তা দিয়ে একটা সময় ইন্ডিয়া থেকে ইউএসএ যায়, ইউএসএ গিয়ে সে 2টা ডিগ্রি অর্জন করে, 2টা ডিগ্রি অর্জন করার পরে সে নাসায় যোগদান করে। হ্যাঁ, নাসা যোগদান করার পরে সে প্রথম ওমেন হিসেবে, ইন্ডিয়ার ওমেন হিসেবে সে মহাকাশে যায়। আমরা এই পর্যন্ত এটা সুন্দরভাবে লিখতে পারি, যা আমরা প্রথমে গুছিয়ে লিখেছি। কিন্তু তারপরে আমরা যা লিখেছি সেটা কিন্তু আমাদের রুলসের সম্পূর্ণ বিপরীতে। সো আমরা এই ভুল কিন্তু ভুলেও করব না, তাহলে আমাদের মার্কস থাকবে 0। দেখো আমরা কিন্তু তোমাদের একদম সংক্ষেপে সামারিটা পড়েছি, কারণ কি আমরা এটা বাড়াইনি, ক্লাস আরো বড় হয়ে যাবে। আমরা সামারি অফ পোয়েমস, হ্যাঁ এই এই যে সামারি অফ পোয়েমসে কিন্তু আমরা একদম বিস্তারিত সামারি সম্পর্কে আলোচনা করেছি, সেখানে আমরা অনেকগুলো সলভ করেছি। এটা একদম কম আসে, এটা পরীক্ষা লেস ইম্পর্টেন্ট, এই কারণে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ সময় এটা বেশি দিয়ে আমরা নষ্ট করতে চাইনি। এই কারণে আমরা জাস্ট তোমাদের চেয়েছি যে যেহেতু আমাদের এই এইচএসসি ইংলিশ কোর্সটা সম্পূর্ণ দিকটা কভার করবে, তাই আমরা চেয়েছি যে এই জিনিসটা তো যাতে বাদ না যায়। আজকে আমাদের মূল টপিক ছিল যে ফ্লো চার্ট। হ্যাঁ, ফ্লো চার্টের সাথে আমরা একটা লাগিয়ে দিয়েছি যাতে তোমরা এই ভুলটা না করো। কারণ কি আমরা ওই দিন দেখলাম যে প্রায় 80% মানুষ এই ভুলটা করছে। তাই যেহেতু আমরা তোমাদের নিয়ে অনেক কনসার্ন থাকি, সেহেতু আমাদের সেই জায়গা থেকে আমরা তোমাদের এই সামারির ভুলটা দেখিয়ে দিলাম। দেখো আজকে ফ্লো চার্টে আমরা কি করলাম, আমরা শিখলাম ফ্লোচার্টের রুলসগুলো। আমরা শুরুতে দেখলাম ফ্লোচার্টের রুলসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই রুলসগুলো একটু ভালোভাবে মাথায় রাখবে। এই রুলসগুলো যদি মাথায় রাখো তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। ফ্লোচার্ট নিয়ে তোমরা খুব আরামসে লিখতে পারবে। আর একটু সতর্ক থাকবে যে আমাদের কলম যাতে একদম চলতে না থাকে, আমরা সতর্কতা সহকারে লিখবো। আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই থাকো। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে আবার আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।